যখনই দেখি তখনই আমি বাড়ি বানিয়েছি, আমি বাড়ি বানিয়েছি বলে রটনা করতে থাকো। আজ আমি এই বাড়ির খরচ চালাই, বিদ্যুতের বিল আমি ভরি। এই কাহিনী শুরু হয় লখনৌয়ের আলমবাগ এলাকা থেকে। সেখানকার একটি পুরনো কিন্তু মজবুত কোঠি, হাউস নাম্বার ৪২ থেকে। এই বাড়ির নাম ছিল শুক্লা নিবাস। এই বাড়িটি কেবল ইট আর পাথরের তৈরি ছিল না, বরং এটি ছিল স্বর্গীয় হরিশ শুক্লা এবং তার ধর্মপত্নী রজনী দেবীর সারা জীবনের উপার্জিত সঞ্চয় আর ঘামের ফসল। হরিশবাবু শিক্ষা বিভাগে একজন সৎ অফিসার ছিলেন। তিনি তার সারা জীবনের একটি একটি পয়সা জমিয়ে এই বাড়িটি বানিয়েছিলেন, যাতে তার বার্ধক্য এবং তার সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকতে পারে। ২০১৯ সালে হরিশবাবু পরলোক গমন করেন। তার মৃত্যুর পর বাড়িতে মাত্র ৩ জন লোক থেকে গিয়েছিল: তার স্ত্রী রজনী দেবী, যার বয়স তখন ছিল প্রায় ৬৮ বছর, তাদের একমাত্র ছেলে বিকাশ, যার বয়স ছিল ৩২ বছর, এবং বিকাশের স্ত্রী অর্থাৎ রজনী দেবীর পুত্রবধূ সুমন। বন্ধুরা, একজন মায়ের কাছে তার সন্তানই তার পৃথিবী হয়। হরিশবাবু চলে যাওয়ার পর রজনী দেবী পুরোপুরি ভেঙে পড়েছিলেন, কিন্তু তিনি নিজেকে সামলে নিয়েছিলেন, কারণ তার মনে হয়েছিল যে তার ছেলে বিকাশ তার শেষ বয়সের অবলম্বন হবে। তিনি বিকাশকে লেখাপড়া শেখাতে কোনো খামতি রাখেননি। নিজে পুরনো শাড়ি করেছেন, কিন্তু ছেলেকে ভালো কনভেন্ট স্কুলে পাঠিয়েছেন। নিজে শুকনো খাবার খেয়েছেন, কিন্তু ছেলের প্রতিটি আবদার পূরণ করেছেন। বিকাশ এখন একটি বহুজাতিক কোম্পানিতে ভালো চাকরি করত। তার বিয়ে হয়েছিল সুমনের সাথে, যে ছিল আধুনিক চিন্তাধারার একজন মহিলা। শুরুতে সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে বাড়ির পরিবেশ বদলে যেতে লাগল। হরিশবাবুর মৃত্যুর পর বিকাশ আর সুমনের মনে হতে লাগল যে এখন এই বাড়ির মালিক তারাই। রজনী দেবী, যিনি একসময় এই বাড়ির মালকিন ছিলেন, ধীরে ধীরে নিজের বাড়িতেই একজন অনাকাঙ্ক্ষিত অতিথি হয়ে উঠতে লাগলেন। ১৪ই নভেম্বর ২০২৩ তারিখ মঙ্গলবার। সারা দেশ দিওয়ালির উৎসব পালন করছিল। লখনৌ শহর আলোয় সেজে উঠেছিল। প্রতিটি বাড়ি থেকে হাসি আর আনন্দের শব্দ আসছিল। বাজি ফাটছিল আর মিষ্টির সুগন্ধ বাতাসে মিশেছিল। কিন্তু হাউস নম্বর ৪২-এ এক অন্যরকম নিস্তব্ধতা ছেয়েছিল। এমন এক নিস্তব্ধতা যা ঝড়ের আগে অনুভূত হয়। সন্ধ্যা প্রায় ৭টা বেজেছিল। রজনী দেবী নিজের ঘরে বসেছিলেন। তিনি একটি সুতির শাড়ি পরেছিলেন। তার ইচ্ছা ছিল যে আজ দিওয়ালি, তাই সারা বাড়িতে প্রদীপ জ্বালাবেন। তিনি ধীরে ধীরে হেঁটে রান্নাঘরে গেলেন, যেখানে সুমন কাজ করছিল। রজনী দেবী খুব মায়া নিয়ে বললেন, বৌমা, আজ দিওয়ালি, আমি কিছু প্রদীপ ভিজিয়ে রেখেছি, দাও, আমি সেগুলো জ্বালিয়ে উঠোনে আর তুলসীতলায় রেখে দিই। বাড়িতে আলো জ্বললে লক্ষ্মী আসবে। সুমন বিরক্ত হয়ে রুটি বেলতে বেলতে বলল, মা, আপনি থাকতে দিন, এই তেল আর ঘিয়ের ধোঁয়া আমি সহ্য করতে পারি না। আর তাছাড়া আমরা ইলেকট্রিক ঝালর লাগিয়ে দিয়েছি, এই মাটির প্রদীপের এখন কি দরকার? অকারণে মেঝে নোংরা হয় আর তেলের দাগ লেগে যায়। রজনী দেবীর মন ভেঙে গেল। তিনি বললেন, কিন্তু বৌমা, শুভ কাজের জন্য হলেও ৫টা প্রদীপ জ্বালাতে দাও। তোমার শ্বশুরমশাই দিওয়ালির প্রদীপ খুব পছন্দ করতেন। ঠিক তখনই সেখানে বিকাশ এলো। সে অফিসের কোনো কাজে বিরক্ত ছিল। সে মায়ের কথা শুনল এবং রাগে চিৎকার করে বলল, মা, আপনি আবার শুরু করলেন? আপনাকে কতবার বুঝিয়েছি যে সুমনের পুরনো আমলের এই ঢং পছন্দ নয়। আপনি কেন সব কথায় নাক গলান? চুপচাপ নিজের ঘরে কেন বসে থাকেন না? রজনী দেবীর চোখে জল চলে এলো। তিনি কাঁপানো গলায় বললেন, বাবা, এ তো আমারও বাড়ি। আমি কি নিজের ইচ্ছায় ভগবানের সামনে একটা প্রদীপও জ্বালাতে পারি না? আমি আর তোমার বাবা কত স্বপ্ন নিয়ে এই বাড়ি বানিয়েছিলাম। বিকাশের হয়তো এই কথাটি গায়ে লাগল। তার মনে হলো মা তাকে শুনিয়ে বলছেন যে এই বাড়ি মায়ের। তার অহংকার জেগে উঠল। সে চিৎকার করে উঠল, ব্যাস, অনেক হয়েছে আপনার এই রাগ। যখনই দেখি তখনই আমি বাড়ি বানিয়েছি, আমি বাড়ি বানিয়েছি বলে রটনা করতে থাকো। আজ আমি এই বাড়ির খরচ চালাই, বিদ্যুতের বিল আমি ভরি, খাবারের রেশন আমি আনি, তাই এই বাড়িতে নিয়মও আমার চলবে। সুমন আগুনে ঘি ঢেলে দিয়ে বলল, দেখছ বিকাশ, মাকে শান্তিতে একবেলার খাবার হজম করতে হয় না, রোজ কোনো না কোনো নাটক চাই। আজ উৎসবের দিনেও উনি অশান্তি শুরু করে দিলেন। ওনার কিচকিচ শুনে আমার মাথা ধরে গেছে। ঘড়িতে তখন রাত ৮টা ৪৫ বেজেছিল। বাইরে বাজির শব্দ বেড়ে গিয়েছিল, কিন্তু বাড়ির ভেতরে সম্পর্কের মর্যাদা ধুলোয় মিশছিল। বিকাশের রাগ সপ্তম আকাশে পৌঁছে গিয়েছিল। সে এমন কাজ করল যা কোনো মা তার সন্তানের কাছ থেকে আশা করেন না। বিকাশ তার মায়ের হাত ধরল, সেই হাত যা ছোটবেলায় তাকে আঙুল ধরে চলতে শিখিয়েছিল, সেই হাত যা হাজার বার তার মাথায় আদরের হাত বুলিয়ে দিয়েছিল।
আজ সেই হাত বিকাশ খুব নিষ্ঠুরভাবে ধরল এবং তাকে টেনে হিঁচড়ে বাড়ির সদর দরজার দিকে নিয়ে চলল। রজনী দেবী কাঁদতে থাকলেন, অনুনয় করতে থাকলেন, বাবা তুই কি করছিস? আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? বাইরে খুব শীত বাবা, লোকে কি বলবে? আমার হাত ছেড়ে দে, আমার লাগছে। কিন্তু বিকাশের মাথায় যেন শয়তান সাওয়ার হয়েছিল। সে কিছু শুনতে প্রস্তুত ছিল না। সে তাকে টেনে ড্রয়িং রুম থেকে বারান্দা পর্যন্ত এবং তারপর লোহার বড় গেট পর্যন্ত নিয়ে এলো। বিকাশ চিৎকার করে বলল, আমার এই বাড়িতে শান্তি চাই, আর সেই শান্তি আপনার উপস্থিতিতে কখনো মিলবে না। আপনি এখান থেকে যান, যেখানে ইচ্ছা যান, কিন্তু আমার বাড়িতে আপনার জন্য আর কোনো জায়গা নেই। আপনি আমাদের জন্য বোঝা হয়ে গেছেন। রজনী দেবী গেটটি চাপটে ধরলেন। তিনি সুমনের দিকে তাকালেন, যে দরজায় দাঁড়িয়ে এই তামাশা দেখছিল। তার মুখে ছিল এক নিষ্ঠুর হাসি। রজনী দেবী বললেন, বৌমা, তুমি তো একজন নারী, তুমি তো অন্তত বোঝো, তুমিও তো কাল মা হবে। আমার ছেলেকে আটকাও। সুমন মুখ ফিরিয়ে নিয়ে বলল, মা, এসব আপনার কর্মের ফল, আমাদের মতো বাঁচতে দিন। বিকাশ এক ঝটকায় হাত ছাড়িয়ে দিল, আর রজনী দেবী রাস্তায় আছড়ে পড়লেন। তখন রাত ৯টা বেজে গিয়েছিল। নভেম্বরের শীত শুরু হয়ে গিয়েছিল। তাপমাত্রা নেমে প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস হয়েছিল। রজনী দেবী ঠান্ডা রাস্তায় পড়েছিলেন, তার হাঁটু ছড়ে গিয়েছিল। তখনই বিকাশ ভেতরে গিয়ে মায়ের একটা পুরনো কাপড়ের থলি বাইরে রাস্তায় ছড়ে ফেলে দিল। এই থলিতে ছিল তার দুটো পুরনো শাড়ি, কিছু ওষুধ আর একটি রামায়ণ বই। বিকাশ কর্কশ গলায় বলল, এই নিন আপনার মালপত্র, এবার থেকে আর এই বাড়ির দিকে ফিরেও তাকাবেন না। আজ থেকে আপনি আমাদের জন্য মৃত, আর আমরা আপনার জন্য। ধড়াম শব্দে লোহার ভারী গেট বন্ধ হয়ে গেল। সেই বন্ধ গেটের পেছনে রজনী দেবীর সেই বাড়িটি ছিল, যা তিনি নিজের এক একটি নিঃশ্বাস দিয়ে গড়েছিলেন। আর গেটের বাইরে তিনি একা, অসহায় হয়ে দাঁড়িয়েছিলেন। আশেপাশের কিছু লোক জানলা দিয়ে এই দৃশ্য দেখছিল। সামনের শর্মাবাবু আর পাশের বর্মাবাবু সব দেখছিলেন। কিন্তু কলিযুগের সত্য এটাই বন্ধুরা, মানুষ কেবল তামাশা দেখে, সাহায্য করে না। কেউ বাইরে এসে বিকাশকে থামানোর সাহস দেখালো না। সবার মনে হলো এটি তাদের বাড়ির ব্যক্তিগত ব্যাপার। রজনী দেবী কিছুক্ষণ সেই বন্ধ গেটের দিকে তাকিয়ে থাকলেন। তার চোখের জল এখন শুকিয়ে গিয়েছিল। তিনি বুঝতে পারলেন যে এখন কেঁদে কোনো লাভ নেই। যে ছেলের জন্য তিনি পৃথিবীর সাথে লড়াই করেছিলেন, আজ সেই ছেলেই তাকে পৃথিবীর ঠোকর খাওয়ার জন্য ফেলে দিয়েছে। তিনি তার থলিটি তুললেন, হাঁটুর ধুলো ঝাড়লেন এবং টলমল পায়ে রাস্তায় হাঁটতে লাগলেন। স্ট্রিট লাইটের আলোয় তার ছায়া লম্বা হতে থাকছিল। তিনি রাস্তার মোড়ে পৌঁছালেন। সেখানে একটি অটোরিকশা দাঁড়িয়েছিল। রজনী দেবী কম্পিত গলায় বললেন, বাবা, তুমি কি আমাকে জানকীপুরম নামিয়ে দেবে? অটোওয়ালা দেখল যে একজন বৃদ্ধা মা এত রাতে একা দাঁড়িয়ে কাঁদছেন। তার দয়া হল। সে বলল, হ্যাঁ মা, বসুন। রজনী দেবী অটোতে বসলেন এবং বললেন, বাবা, আমাকে সমর্পণ বৃদ্ধাশ্রমে নিয়ে চলো। এই নামটি তিনি কয়েকদিন আগে খবরের কাগজে পড়েছিলেন। তিনি কি জানতেন যে এত তাড়াতাড়ি তার এই জায়গার প্রয়োজন হবে? অটো জানকীপুরমের দিকে চলতে লাগল। দিওয়ালের আলো এখন রজনী দেবীকে ব্যঙ্গ করছিল। সব দিকে আনন্দ ছিল। কেবল একজন মায়ের হৃদয় রক্তের অশ্রু ঝরাচ্ছিল। পরের ৩ দিন, অর্থাৎ ১৫, ১৬ এবং ১৭ নভেম্বর পর্যন্ত বিকাশ আর সুমন খুব খুশি ছিল। তাদের মনে হলো তারা অনেক বড় কোনো যুদ্ধ জয় করে নিয়েছে। ১৫ নভেম্বর সকালে বিকাশ অনেক বেলা পর্যন্ত ঘুমালো। যখন সে উঠল, তাকে বকবার মতো কেউ ছিল না। সুমন বলল, জানো, আজ বাড়িটা কত শান্ত লাগছে না? কোনো কিচকিচ নেই, কোনো পুজো পাঠের শব্দ নেই। আমরা এখন নিজেদের ইচ্ছার মালিক। এখন এই ৮০ লাখ টাকার বাড়িটা পুরোটাই আমাদের। বিকাশ হাসতে হাসতে বলল, হ্যাঁ সুমন, তুমি ঠিকই বলেছ। বুড়ি যেতেই যেন বাড়িতে স্বাধীনতা চলে এসেছে। এবার আমরা এই বাড়িটাকে আমাদের মতো করে রেনোভেট করাবো। মা যে ঘরটা দখল করে রেখেছিলেন, ওটাকে আমরা হোম থিয়েটার বানাবো। বাবার পেনশনও এখন আমাদেরই কাজে আসবে। কিন্তু লোকে বলে না যে পাপের ঘড়া একদিন না একদিন পূর্ণ হয়? আর বিকাশের পাপের ঘড়া পূর্ণ হতে মাত্র ৩ দিন সময় লাগল। তারিখ ১৭ নভেম্বর ২০২৩, সময় সকাল 10:30। বিকাশ অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। সে আয়নার সামনে দাঁড়িয়ে টাই বাঁধছিল। তখনই বাড়ির কলিং বেল বেজে উঠল। ট্রিং ট্রিং। সুমন ঘর থেকে বলল, বিকাশ, দেখো তো কে এসেছে। বিকাশ দরজা খুলল। সামনে একজন লোক দাঁড়িয়েছিল, বয়স প্রায় ৪৫ বছর, পরনে কালো কোট আর হাতে একটি চামড়ার কালো ব্যাগ। মুখে গাম্ভীর্য আর চোখে এক তীক্ষ্ণ চাউনি। বিকাশ একটু মেজাজ নিয়ে জিজ্ঞেস করল, জি, আপনি কে? কার সাথে দেখা করতে চান? সেই লোক একটি কার্ড বের করে বিকাশের হাতে দিল। আমার নাম অ্যাডভোকেট বিবেক তাঙ্খা। আমি লখনৌ হাইকোর্টের উকিল।
এবং আপনার বাবা স্বর্গীয় হরিশ শুক্লাজির লিগ্যাল অ্যাডভাইজার অর্থাৎ আইনি পরামর্শদাতা। বিকাশের বুক কেঁপে উঠল। উকিল, তাও আবার বাবার? সে কিছু একটা গোলমাল আঁচ করতে পারল। বিকাশ বলল, জি, কিন্তু বাবা তো 4 বছর আগে মারা গেছেন, এখন আপনি কেন এসেছেন? উকিল বিবেক তাঙ্খা এক রহস্যময় হাসি দিয়ে বললেন, বিকাশবাবু, আমি এখানে আপনার মা রজনী দেবীর ডাকে এসেছি। আমি কি ভেতরে আসতে পারি? কিছু জরুরি কথা আছে। রজনী দেবীর নাম শুনতেই বিকাশ আর পেছনে দাঁড়িয়ে থাকা সুমনের মুখ পাংশু হয়ে গেল। বিকাশ অনিচ্ছা সত্ত্বেও উকিলকে ভেতরে ডাকল এবং সোফায় বসতে বলল। উকিল সাহেব ব্যাগ খুলে একটি নীল রঙের ফাইল বের করলেন। সুমন ভয় পেয়ে জিজ্ঞেস করল, উকিল সাহেব, মা তো তীর্থ করতে গেছেন, উনি আপনাকে কখন ফোন করলেন? উকিল সুমনের দিকে তাকালেন এবং বললেন, বৌমা, মিথ্যে বলার দরকার নেই। আমি জানি 14 নভেম্বর রাতে কি হয়েছিল। মা এখন জানকীপুরমের সমর্পণ বৃদ্ধাশ্রমে আছেন এবং তিনি আমাকে জানিয়েছেন যে আপনারা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। বিকাশ রেগে গিয়ে বলল, তাতে কি হয়েছে? এটা আমার বাড়ি, আমি যাকে খুশি রাখব, যাকে খুশি বের করব। উনি আমার সাথে মানিয়ে নিতে পারছিলেন না। উকিল বিবেক তাঙ্খায় জোরে হেসে উঠলেন। তার হাসি বিকাশকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। উকিল ফাইল থেকে একটি দলিল বের করে টেবিলের উপর আছড়ে ফেলে বললেন, বিকাশবাবু, আপনার এই ভুল ধারণা দূর করতেই আমি আজ এসেছি। আপনি যেটাকে নিজের বাড়ি ভাবছেন, আসলে সেটা আপনারই নয়। বিকাশ চিৎকার করে উঠল, কি আজে বাজে কথা বলছেন আপনি? আমি একমাত্র ছেলে, বাবার পর সব কিছু আমার। উকিল চশমা ঠিক করতে করতে বললেন, গলা নামিয়ে কথা বলুন বিকাশবাবু, আর এই ওসিয়তনামা বা উইলটি ভালো করে দেখুন। এটি আপনার বাবা হরিশ শুক্লা তার মৃত্যুর 6 মাস আগে অর্থাৎ 22 মার্চ 2019 সালে করিয়েছিলেন এবং এটি রেজিস্টার অফিসে রেজিস্ট্রি করা হয়েছিল। বিকাশ আর সুমনের নিঃশ্বাস আটকে গেল। উকিল উইল পড়তে শুরু করলেন। আমি হরিশ শুক্লা, পিতা স্বর্গীয় রামপ্রসাদ শুক্লা, সুস্থ মস্তিষ্কে এই ঘোষণা করছি যে আমার মৃত্যুর পর আমার সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি, যার বিবরণ নিচে দেওয়া হল, তার একমাত্র মালকিন হবেন আমার ধর্মপত্নী রজনী দেবী। উকিল বিকাশের চোখের দিকে তাকিয়ে বললেন, শুনছেন তো? একমাত্র মালকিন। এই উইল অনুযায়ী এই 2200 স্কোয়ার ফিটের কোঠি, যার বাজার দর এখন প্রায় 80 লাখ থেকে 1 কোটির মধ্যে, তা পুরোপুরি আপনার মা রজনী দেবীর নামে। এছাড়া ব্যাংকের ফিক্সড ডিপোজিট, যেখানে 25 লাখ টাকা জমা আছে, এবং তার মাসিক পেনশন, সব কিছুর ওপর শুধু এবং শুধুমাত্র রজনী দেবীর অধিকার রয়েছে। সুমনের হাত থেকে জলের গ্লাসটি পড়ে গেল। ঝনঝন শব্দে কাঁচ ভেঙে ছড়িয়ে পড়ল, ঠিক যেমন তাদের স্বপ্নগুলো চুরমার হচ্ছিল। উকিল থামলেন না, তিনি আরও পড়লেন। উইলের 4 নম্বর ধারাটি সবথেকে গুরুত্বপূর্ণ। বাবা লিখেছেন যে, যদি আমার মৃত্যুর পর আমার ছেলে বিকাশ বা তার স্ত্রী আমার স্ত্রী রজনী দেবীকে সম্মান না করে বা তার সেবা না করে, অথবা তাকে কোনোভাবে অত্যাচার করে বাড়ি থেকে বের করার চেষ্টা করে, তবে তাকে এই সম্পত্তি থেকে পুরোপুরি বেদখল করা হবে। উকিল ফাইল বন্ধ করলেন এবং বললেন, এর মানে বুঝতে পারছেন বিকাশবাবু? এর মানে হলো আপনি এই বাড়িতে কেবল একজন অতিথির মতো থাকছিলেন, আর মালিককে বাড়ি থেকে বের করে দিয়ে আপনি মস্ত বড় এক আইনি ভুল করে ফেলেছেন। বিকাশ ঘামে ভিজে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, কিন্তু কিন্তু আমি ওনার ছেলে, উনি এমনটা করতে পারেন না। উকিল কঠোর গলায় বললেন, করতে পারেন না নয়, বরং করে ফেলেছেন। মা আমাকে নির্দেশ দিয়েছেন যাতে আমি মেইনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007 অনুযায়ী আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেই। উকিল ঘড়ি দেখে বললেন, দেখুন বিকাশবাবু, এখন সকাল 11টা বাজে। আইন অনুযায়ী যদি আপনি কোনো বৃদ্ধকে তার নিজের বাড়ি থেকে বের করে দেন, তবে এটি একটি গুরুতর অপরাধ। এতে আপনার 3 মাসের জেল এবং ভারী জরিমানা হতে পারে। আর সবথেকে বড় কথা, পুলিশ কমিশনারের নির্দেশে আপনাকে 24 ঘন্টার মধ্যে এই বাড়ি খালি করতে হবে, কারণ বাড়িটি রজনী দেবীর, আপনার নয়। বিকাশের পায়ের তলা থেকে মাটি সরে গেল। যে বাড়ির জন্য সে নিজের মাকে ধাক্কা দিয়ে বের করেছিল, এখন সেই বাড়িই তার হাত থেকে বালির মতো ফসকে যাচ্ছে। জেলে যাওয়ার ভয় আর সমাজে বদনামের আশঙ্কায় তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সুমন কাঁদতে শুরু করল। উকিল সাহেব, দয়া করে এমনটা করবেন না। আমরা রাস্তায় বসে পড়ব, আমাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে, আমার স্বামীর চাকরি চলে যাবে। উকিল ব্যাগ তুলে দাঁড়িয়ে পড়লেন। তিনি বললেন, সম্মানের চিন্তা আপনাদের সেই রাতে করা উচিত ছিল যখন আপনারা একজন বৃদ্ধা মাকে শীতের রাতে বের করে দিচ্ছিলেন। যাই হোক, আমার কাছে আপনাদের জন্য একটি শেষ রাস্তা আছে।
বিকাশ আশার আলো দেখে জিজ্ঞেস করল, কি রাস্তা উকিল সাহেব? আমি সব করতে রাজি আছি। উকিল বললেন, মা আপনাদের একটা সুযোগ দিয়েছেন, মাত্র একটা সুযোগ। আপনাদের কাছে কাল দুপুর 12টা পর্যন্ত সময় আছে। যদি আপনারা চান যে পুলিশ কেস না হোক এবং আপনারা এই বাড়িতে থাকতে পারেন, তবে আপনাদের সমর্পণ বৃদ্ধাশ্রমে যেতে হবে। সেখানে সবার সামনে মায়ের কাছে ক্ষমা চাইতে হবে এবং তাকে সসম্মানে বাড়িতে ফিরিয়ে আনতে হবে। কিন্তু মনে রাখবেন, এবার শর্ত ওনার হবে, আপনাদের নয়। এতটুকু বলে উকিল সাহেব চলে গেলেন। পেছনে ফেলে গেলেন এক গভীর নিস্তব্ধতা আর অনুশোচনার আগুন। সেই রাত বিকাশ আর সুমনের কাছে ছিল কিয়ামতের রাতের মতো। তাদের না পেল খিদে, না এলো ঘুম। তাদের চোখের সামনে বারবার সেই দৃশ্য ভেসে উঠছিল, যখন তারে মাকে বের করেছিল। তারা তাদের ভুল বুঝতে পারছিল, কিন্তু হয়তো ভালোবাসার জন্য নয়, বরং ভয় আর লোভের কারণে। যাই হোক, কারণ যাই হোক না কেন, অহংকার ভেঙে গিয়েছিল। পরের দিন অর্থাৎ 18 নভেম্বর 2023 দুপুর 3টে নাগাদ বিকাশ আর সুমন তাদের গাড়ি নিয়ে জানকীপুরামের সমর্পণ বৃদ্ধাশ্রমে পৌঁছাল। আশ্রমের ভেতরে দৃশ্য দেখে তারা থমকে গেল। সেখানকার পরিবেশটা ঠিক বাড়ির মতো ছিল। মাঝখানে একটা বড় বাগান ছিল, যেখানে অনেক বৃদ্ধ বৃদ্ধা বসে গল্প করছিলেন। আর তাদেরই মাঝে একটি চেয়ারে রজনী দেবী বসেছিলেন। তাকে কিছুটা উদাস দেখাচ্ছিল, কিন্তু তার মুখে এক অদ্ভুত প্রশান্তি ও তেজ ছিল। তার আশেপাশে আশ্রমের বাকি লোকেরা বসেছিলেন। হয়তো উকিল সাহেব সবাইকে বলে দিয়েছিলেন যে আজ কি হতে চলেছে। বিকাশ ধীরে ধীরে পা ফেলে মায়ের দিকে এগিয়ে গেল। তার পা ভারী হয়ে আসছিল। নিজের মায়ের সামনে দাঁড়ানোর সাহস তার ছিল না। যখনই রজনী দেবীর নজর বিকাশের উপর পড়ল, তার চোখে এক ঝলক আলো খেলে গেল। কিন্তু তিনি নিজের জায়গা থেকে উঠলেন না। তিনি শান্ত হয়ে বসে থাকলেন। বিকাশ তার কাছে পৌঁছে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। সে তার মাথা মায়ের পায়ের ওপর রাখল এবং হাউ হাউ করে কাঁদতে লাগল। মা, আমাকে ক্ষমা করে দাও। আমি খুব খারাপ ছেলে। আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। আমি জানি না আমি কি করছিলাম। আমার উপর রাগ চেপে গিয়েছিল। দয়া করে মা, বাড়ি চলো। আমি জেলে যেতে চাই না। সুমনও পেছনে দাঁড়িয়ে কাঁদছিল। সেও হাত জোর করে বলল, মা, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আমি ভুলে গিয়েছিলাম যে আপনি আছেন বলেই এই বাড়ি আছে। সেখানে উপস্থিত সকল বৃদ্ধ বৃদ্ধার চোখ ভিজে এলো, কিন্তু রজনী দেবীর মুখের কোনো ভাব পরিবর্তন হলো না। তিনি ধীরে ধীরে নিজের পা সরিয়ে নিলেন। রজনী দেবী খুব গম্ভীর গলায় বললেন, বিকাশ, ওঠো, নাটক করো না। বিকাশ অশ্রুভরা চোখে মায়ের দিকে তাকালো। মা, তুমি মেনে নিলে তো? তুমি বাড়ি চলবে তো? রজনী দেবী তার বান্ধবী সরলা দেবী, যিনি পাশেই বসেছিলেন, তাকে বললেন, দেখো সরলা, এটা আমার ছেলে। ওর মনে হচ্ছে দুফোঁটা চোখের জল ফেললেই সব ঠিক হয়ে যাবে। ওর মনে হচ্ছে আমি মা, তাই আমি গলে যাব। হ্যাঁ, আমার মন তো চাইছে ওকে জড়িয়ে ধরতে, কিন্তু আজ যদি আমি ওকে সহজে ক্ষমা করে দিই, তবে দুনিয়ার সব ছেলের মনে হবে যে বাবা মাকে কষ্ট দেওয়া খুব সহজ, পরে ক্ষমা চেয়ে নিলে সব ঠিক হয়ে যায়। রজনী দেবী বিকাশের চোখের দিকে তাকিয়ে বললেন, আমি বাড়ি যাব, কিন্তু আমার কিছু শর্ত আছে, আর এই শর্তগুলো এখন থেকে আইনি হবে। উকিল বিবেক তানখা সেখানে এক কোণে দাঁড়িয়েছিলেন। তিনি সামনে এলেন এবং একটি কাগজ বের করলেন। রজনী দেবী বললেন, প্রথম শর্ত, বাড়ির নেমপ্লেট বদলাবে। সেখানে এখন বিকাশ ভিলা নয়, বরং রজনী সদন লেখা হবে, যাতে দুনিয়া এবং তোমার মনে থাকে যে এই বাড়ির মালকিন আমি। বিকাশ মাথা নিচু করে বলল, মঞ্জুর মা। রজনী দেবী বললেন, দ্বিতীয় শর্ত, বাড়ির সিন্দুকের চাবি আমার কাছে থাকবে। তোমার বাবার পেনশনের প্রতিটি পয়সা আমার কাছে আসবে। আমি তা থেকে বাড়ির খরচ চালাবো। তুমি আমাকে তোমার বেতন থেকে প্রতি মাসে 10,000 টাকা আলাদা করে দেবে। সুমন তাড়াতাড়ি বলল, জি মা, একদম মঞ্জুর। রজনী দেবী বললেন, তৃতীয় এবং সবথেকে জরুরি শর্ত, আমি যে ঘরে থাকি সেটা আমারই থাকবে। সেখানে আমার ঠাকুর ঘর থাকবে, আর বাড়িতে সকাল বিকেল আরতি হবে। যদি তোমার বা তোমার স্ত্রীর পছন্দ না হয়, তবে তোমরা তোমাদের ঘরের দরজা বন্ধ করে রাখতে পারো, কিন্তু আমার ভগবানের পূজা থামবে না। আর ভবিষ্যতে কখনো যদি তুমি আমার সাথে চড়া গলায় কথা বলো বা আমার সম্মানহানি করো, তবে আমি আর উকিল সাহেবকে ফোন করব না, সরাসরি পুলিশ ডাকব। এটা কাগজে লিখে দেওয়া হয়েছে, এতে এখনই সই করো। বিকাশের হাত কাঁপছিল, কিন্তু তার কাছে কোনো উপায় ছিল না। সে আর সুমন সেই এগ্রিমেন্টে সই করে দিল। রজনী দেবী উঠলেন। তিনি তার সেই পুরনো কাপড়ের থলিদি তুললেন, যা নিয়ে তিনি এসেছিলেন। তিনি আশ্রমের ম্যানেজার এবং তার নতুন বন্ধুদের হাত জোর করে ধন্যবাদ জানালেন। তিনি বললেন, আপনারা আমাকে যে আশ্রয় দিয়েছেন তার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। কিন্তু আমার ছেলে রাস্তা হারিয়ে ফেলেছিল। তাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আমার ফিরে যাওয়া জরুরি। 19 নভেম্বর 2023 সন্ধ্যায় রজনী দেবী ফিরে এলেন নিজের বাড়িতে।
তিনি যখন গাড়ি থেকে নামলেন, পাড়ার লোক দেখতে এলো। দৃশ্য বদলে গিয়েছিল। 5 দিন আগে যে মাকে ধাক্কা দিয়ে বের করা হয়েছিল, আজ সেই মা মাথা উঁচু করে বাড়িতে প্রবেশ করছিলেন, আর ছেলে ও পুত্রবধূ মাথা নিচু করে তার পেছনে হাঁটছিল। রজনী দেবী বাড়িতে পা রাখলেন। তিনি সবথেকে আগে তুলসীতলায় গিয়ে একটি প্রদীপ জ্বাললেন। সেই প্রদীপটি, যা তিনি দিওয়ালির রাতে জ্বালাতে চেয়েছিলেন কিন্তু পারেননি, সেই প্রদীপের আলো বাড়ির অন্ধকার দূর করে দিল। বিকাশ আর সুমন এক কোণে দাঁড়িয়েছিল। তারা বুঝতে পেরেছিল যে বাড়ি কেবল ইট দিয়ে নয়, বড়দের আশীর্বাদে তৈরি হয়। তারা এই শিক্ষা পেয়েছিল যে বাবা মায়ের নীরবতা তাদের দুর্বলতা নয়, তাদের কাছেও আইনের শক্তি আছে। কেবল তারা মমতার কারণে তা ব্যবহার করেন না। কিন্তু যখন জল মাথার উপর দিয়ে চলে যায়, তখন রজনী দেবীর মতো মায়েদের দুর্গা সাজতে হয়। বন্ধুরা, আজ রজনী দেবী সেই বাড়িতে সম্মানের সাথে থাকছেন। বিকাশ আর সুমন এখন ভয় পায় যাতে মা রাগ না করেন। তারা তার প্রতিটি প্রয়োজনের খেয়াল রাখে। ভয়ের কারণে হলেও এখন সেবা হচ্ছে, আর হয়তো ধীরে ধীরে এই ভয় আবার ভালোবাসায় বদলে যাবে। এই কাহিনী আমাদের অনেক কিছু শেখায়। প্রথমত, কখনো নিজের বাবা মাকে দুর্বল মনে করো না। তারা তোমাকে চলতে শিখিয়েছেন, তো তারা তোমাকে মাথা নত করাতেও জানেন। দ্বিতীয়ত, আজকের দিনে প্রতিটি প্রবীণ নাগরিকের নিজের আইনি অধিকার সম্পর্কে জানা উচিত। সরকার সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007 বানিয়েইছে যাতে কোনো সন্তান তার বাবা মাকে ঘর ছাড়া করতে না পারে। নিজের সম্পত্তি বেঁচে থাকাকালীন সন্তানদের নামে করে দেওয়ার ভুল কখনো করবেন না, কারণ যতক্ষণ আপনার হাতে কিছু আছে ততক্ষণই দুনিয়া আপনাকে কদর করবে। আর তৃতীয়ত, সবথেকে জরুরি কথা, বাবা মা ভগবানের রূপ হন। তাদের সেবা করো, তাদের মনে কষ্ট দিও না, কারণ যেদিন তারা চলে যাবেন সেদিন আপনার কাছে কাঁদা ছাড়া আর কিছুই থাকবে না। সম্পদ তো আপনি কামিয়ে নেবেন, কিন্তু বাবা মায়ের ভালোবাসা কোনো বাজারে কেনা যায় না। আপনার সামনে আরও এমন অনেক গল্প আমি নিয়ে আসব। আমার সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।